হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা SN1 রিয়াকশন শুরু করেছিলাম। এখন আজকের আমাদের SN1 রিয়াকশন কন্টিনিউড হবে আগের দিন যতটা করিয়েছিলাম তারপর থেকে। আজকে আমাদের প্রথম টপিক হবে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ SN1 রিয়াকশন, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে SN1 রিয়াকশনটা ফাস্ট হবে না স্লো হবে নাকি হবে না, এই সমস্ত ডিপেন্ড করে যে ফ্যাক্টরগুলোর উপরে, সেইগুলো আজকে সবার আগে আমরা জেনে নেব। এরপরে আমরা আজকে সলভোলিসিস রিয়াকশন সম্পর্কে জানবো এবং তারপরে আমাদের SN1 রিয়াকশনের মধ্যে আরও দুটো পার্ট বাকি থাকবে, সেটা হচ্ছে SN1 রিয়াকশন অফ অ্যালকোহলস অ্যান্ড ইথার্স। আমরা কেবলমাত্রই অ্যালকিল হ্যালাইডদের SN1 রিয়াকশন এখনও পর্যন্ত আলোচনা করেছি। হয়তো এই বিষয়টা একটু লেংদি হবে, আজকের একটা ভিডিওতে হয়তো হবে না, আর একটা ভিডিও লাগবে। কিন্তু আমার মনে হয় যখন আমরা এই রিয়াকশন মেকানিজম পড়ছি, বিশেষ করে SN1 SN2 রিয়াকশন, তখন একটু ডিটেলডে আমাদের পড়া খুবই দরকার। কারণ এখন যখন আমরা হেডিং করে করে পড়ছি SN1 SN2, এরপর পড়বো E1 E2, তখন আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু পরীক্ষায় যখন কোয়েশ্চেনটা আসবে তখন তো আমাদের সামনে ওই রকম মানে ওপেন অপশান থাকবে আর কি। এবার তখন আমরা দেখব যে কন্ডিশনে SN1 রিয়াকশানটা ফেভার করে, সেই একই কন্ডিশনে ওই সেম রিয়াক্ট্যান্ট আবার E1 রিয়াকশানও করতে পারে, অর্থাৎ দুটো আলাদা প্রোডাক্ট তৈরি করতে পারে। যে কন্ডিশনে SN2 রিয়াকশান ফেভার করে, সেই একই কন্ডিশনে E2 রিয়াকশানও হতে পারে এবং ডিফারেন্ট প্রোডাক্টস তৈরি হতে পারে। সুতরাং একটা বেসিক কনসেপ্ট যদি তৈরি না হয়, তাহলে আমরা একটা সাবস্ট্রেট, একটা নিউক্লিওফাইল, সলভেন্ট, এই সমস্ত দেখে আমরা বুঝতেই পারবো না যে ফাইনালি এই সাবস্ট্রেটটা কী রিয়াকশান দেবে। এবার সেই জায়গাটাতে যেতে গেলে আমাদের বেসিকটা খুব স্ট্রং হতে হবে। সেই কারণে আমি SN1 এবং SN2 রিয়াকশানগুলো একটু ডিটেলডে এবং একটু সময় নিয়ে পড়াবো, যাতে করে ভবিষ্যতে তোমাদের এইটা নিয়ে আর কোনো সমস্যা না হয়। আমরা দেখে আসছি বিগত অনেক বছর ধরেই যে এই পার্টিকুলার জায়গাটাতে এসে, যেখানে SN1 SN2 এবং E1 E2-র মধ্যে ডিস্টিংগুইশ করতে হয় যে কোন রিয়াকশানটা অ্যাকচুয়ালি হবে আর কোনটা হবে না, সেইখানে আমাদের অনেক কনফিউশন হয়। সুতরাং এই কনফিউশন দূর করা হচ্ছে আমার প্রধান কাজ। তাহলে প্রথম যে ফ্যাক্টর যেটার উপর SN1 রিয়াকশান ডিপেন্ড করে সেটা হচ্ছে সাবস্ট্রেট। এখন সাবস্ট্রেটের মধ্যে আমরা দুটো পোর্শন পড়বো, একটা হচ্ছে মানে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ডিগ্রি অফ অ্যালকিল গ্রুপের ডিগ্রির উপর ডিপেন্ড করে। আমরা এই পার্টিকুলার জিনিসটা আমরা আগের দিনও দেখেছি, আগের দিনও আমরা পড়েছি। সাপোজ এখানে একটা টার্সিয়ারি গ্রুপ আছে, তো টার্সিয়ারি হ্যালাইড যদি হয় বা টার্সিয়ারি অ্যালকোহলও যদি হয়, যাদের SN1 রিয়াকশন হবে, সেক্ষেত্রে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং টার্সিয়ারি কার্বোক্যাটায়ন খুব হাইলি স্টেবল হয় আমরা জানি। সেই কারণে রিয়াকশন রেট অনেক বেশি হবে। কাদের থেকে বেশি হবে? যদি দেখা যায় যে সেকেন্ডারি কোনো সাবস্ট্রেট রয়েছে তার থেকে। আরও কম রিয়াকশান রেট হয়ে যাবে যদি প্রাইমারি সাবস্ট্রেট হয়, এবং ফাইনালি যদি মিথাইল সাবস্ট্রেট হয়, ঠিক আছে, মিথাইল সাবস্ট্রেটের ক্ষেত্রে আমরা বলবো যে নো SN1, ঠিক আছে। তাহলে রেটটা কীরকম হলো? রেটের যে অর্ডার সেটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যান্ড মিথাইল, ঠিক আছে। মিথাইলে SN1 হয় না, SN1 রিয়াকশান হয় না। তাহলে ডিগ্রি অফ অ্যালকিল গ্রুপের উপরে এইভাবে রিয়াকশান রেট ডিপেন্ড করে। কেন এরকম রেট অর্ডার হয়? কারণ টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি হওয়া কার্বোক্যাটায়ন হচ্ছে মোস্ট স্টেবল, ঠিক আছে। এটা হয়ে গেল ডিগ্রি অফ অ্যালকিল হ্যালাইড। এরপরে আমরা দেখব নাম্বার বি, সেটা হচ্ছে বিটা ব্রাঞ্চিং। এই ব্যাপারটা কি? ধরা যাক একটা সাবস্ট্রেট আছে, কার্বন আছে অনেকগুলো, এবার এখানে একটা অ্যালকিল হ্যালাইড আছে। তাহলে হ্যালোজেনের সঙ্গে সরাসরি যুক্ত কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তারপর একটা বিটা, তারপর একটা গামা, ডেল্টা, এইভাবে চলে। এখন এই যে বিটা কার্বনে যদি ব্রাঞ্চিং বেড়ে যায়, কীরকম হচ্ছে? এক্সাম্পল দেখাই। ধরো CH3 CH2, আচ্ছা ধরো আমি 4টেই কার্বন দেখাচ্ছি, তাহলে এটা বিটা কার্বন। এবার এই বিটা কার্বনে, হ্যাঁ, শুরুতে এরকম থাকলো, এটা একটা সাবস্ট্রেট, আরেকটা সাবস্ট্রেট এরকম হচ্ছে CH3 CH, এখানে একটা মিথাইল গ্রুপ যুক্ত হয়ে গেল CH2X, এটা একটা সাবস্ট্রেট। আরেকটা সাবস্ট্রেট হচ্ছে CH3C CH3 CH3 CH2X। এই পার্টিকুলার বিটা ব্রাঞ্চিংয়ের যে আমি এই পার্টিকুলার যে এক্সাম্পলটা দেখাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম অলসো। বোর্ড এক্সামে HS পরীক্ষা, বিশেষ করে হ্যালো অ্যালকেন চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেনটা খুব পরীক্ষাতে আসে। সেটা হচ্ছে যে এদের SN1 রিয়াকশনের রেট কম্পেয়ার করতে হবে। এইবার দেখো একটা জিনিস দেখো, হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা কিন্তু প্রাইমারি কার্বন, ঠিক আছে। তাহলে সবকটাই হচ্ছে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড।
এবার তুমি যদি দেখো যে আমরা যদি নর্মাল অ্যাপ্রোচে যাই, যে যখন এই এক্স মাইনাসে চলে গেল তখন এখানে প্লাস চার্জ তৈরি হবে, এখানে প্লাস চার্জ তৈরি হবে এবং এখানে প্লাস চার্জ তৈরি হবে। এইবার এই যে পার্টিকুলার কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেক্ষেত্রে এই কার্বোক্যাটায়নের আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন নেই। সুতরাং হাইপার কনজুগেশনের কিন্তু স্টেবিলিটি সবথেকে কম। এখানে আলফা কার্বনে একটা হাইড্রোজেন আছে, এখানে আলফা কার্বনে দুটো হাইড্রোজেন আছে, দুটো আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। সুতরাং হাইপার কনজুগেটিভ এফেক্ট দেখতে গেলে সবথেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন এ তৈরি করছে। সুতরাং এর SN1 রিঅ্যাকশন রেট ম্যাক্সিমাম হওয়া উচিত, যেহেতু সবাই প্রাইমারি অ্যালকিল হ্যালাইড। কিন্তু বাস্তবে ঘটনাটা উল্টো ঘটে। উল্টো কী ঘটে? এই যে ব্রাঞ্চিং যত বাড়বে, বিটা কার্বনে যত ব্রাঞ্চ বেড়ে যাচ্ছে তত রেট অফ রিঅ্যাকশন বেড়ে যাচ্ছে। আমরা যদি এটাকে 1 নম্বর বলি, আর এটাকে যদি 2 নম্বর বলি, আর এটাকে যদি 3 নম্বর বলি, তাহলে আমরা লিখব যে রেট অফ SN1 হচ্ছে 3 সব থেকে বেশি, তারপরে 2 এবং ফাইনালি হচ্ছে 1। এবার এটা যে রিজনটা হচ্ছে বেশি আমাদের ইম্পর্টেন্ট, যে ব্যাখ্যাটা, কী ব্যাখ্যা এর পেছনে আছে দেখো। প্রথম কথা হচ্ছে যে আমি উপরটায় লিখি, এটা মুছে দিচ্ছি। দেখো এটার কথা বলছি আমি। এই যে কার্বনটা আছে, যে কার্বনটার সঙ্গে হ্যালোজেন আছে, আমি যদি এরকমভাবে লিখি আর কি, যে CH3 CH2 কার্বন, এখানে ধরো দুটো হাইড্রোজেন দুদিকে আছে আর একটা হ্যালোজেন আছে। এবার যখন হ্যালোজেনটা চলে গেল প্রথম স্লো RDS যে রেট ডিটারমিনিং স্টেপ, সেখানে তাহলে তৈরি হয়ে যাচ্ছে কি দেখো, CH3 CH2 কার্বন হাইড্রোজেন। খুব ভালো করে লক্ষ্য করো, যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এই কার্বোক্যাটায়ন নিশ্চয়ই sp2 এবং বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এখানে এই কার্বোক্যাটায়ন মানে এই পার্টিকুলার কার্বনটা 109 ডিগ্রি, আর এটা sp3। তাহলে যখনই sp3 থেকে ও sp2 হলো, ওর এই যে গ্রুপসগুলো তারা পরস্পর থেকে দূরে সরলো, আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল যেহেতু স্প্রেড করে গেল, তাই আমরা বলতে পারি যে যেহেতু এই গ্রুপসগুলো এবং এই গ্রুপ, যদিও এটা হাইড্রোজেন সব থেকে ছোটো অ্যাটম, স্টিল এরা যেহেতু পরস্পরের ক্লোজ ছিল, এদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স কম ছিল 109 ডিগ্রি, এখন এদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স বেড়ে গেছে, তাহলে এরা একটু রিলিভড হয়েছে আমরা বলতে পারবো। একই ঘটনা আমরা যদি থার্ড কম্পাউন্ডের ক্ষেত্রে দেখি, যেখানে বিটাতে ব্রাঞ্চিং অনেক বেশি, ক্রাউডিং অনেক বেশি, সেইখানে যখন ইনিশিয়ালি এই যে বন্ড অ্যাঙ্গেল ইনিশিয়ালি ছিল কত, 109 ডিগ্রি 28 মিনিট, যখন এটা sp3 হাইব্রিডাইজ ছিল, অর্থাৎ যখন লিভিং গ্রুপ এখানে অ্যাটাচ ছিল। এবার লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে সেম স্লো RDS, এবং এটা করার পরে আবারও অ্যাঙ্গেল যে স্ট্রেইন বা যে দুজনের মধ্যে যে, আচ্ছা এখানটা আমি ভুল করলাম, এটা অ্যাকচুয়ালি এখানে এবার অ্যাঙ্গেল হয়ে গেল 120 ডিগ্রি, sp2 কার্বন। তাহলে দুক্ষেত্রেই sp3 থেকে sp2 হচ্ছে, কিন্তু যেখানে এরকম একটা বাল্কি গ্রুপ আছে, এই বড় গ্রুপের সঙ্গে হাইড্রোজেনগুলোর যে রিপালশন, সেটা নিশ্চয়ই অনেক বেশি, ক্রাউডিং বেশি, রিপালশন বেশি। এখানে ইথাইল ছোট গ্রুপ, তাহলে রিপালশন কম। এবার অনেক বেশি রিপালশন থেকে যখন যখন এই রিপালশনের দরুন যে স্ট্রেইনটা, যে আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, সেইটা যখন এখানে এসে রিলিফড হচ্ছে, সেই রিলিফ পাওয়াটা অনেক বেশি মাত্রায় ঘটছে এর ক্ষেত্রে, কারণ ও ইনিশিয়ালি অনেক বেশি স্ট্রেইনড অবস্থায় ছিল, তাই না? ভেবে দেখো, দুজন মানুষের মধ্যে একজন মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, আর একজন তুলনামূলক কম সমস্যায় আছে। এইবার দুজনেই যখন সেই অবস্থা থেকে একেবারে টেনশন ফ্রি অবস্থায় চলে আসবে, তো সেই যে টেনশন ফ্রি অবস্থায় আসার যে প্রসেসটা, সেটা কার ক্ষেত্রে অনেক ফাস্ট হবে? যে অনেক বেশি সমস্যার মধ্যে আছে তার ক্ষেত্রে ওই তাড়াটা অনেক বেশি, যে আমাকে খুব তাড়াতাড়ি এক্ষুনি এখান থেকে টেনশন ফ্রি হয়ে যেতে হবে। যে অনেক বেশি স্ট্রেসড, সে অনেক তাড়াতাড়ি তার স্ট্রেস কমাতে চায়, এটাই ন্যাচারাল ফ্যাক্ট। তো সেই একই ঘটনা এখানেও ঘটে, এই সিস্টেমটা অনেক বেশি স্ট্রেসড, অনেক বেশি স্ট্রেইনড, তাই জন্য অনেক তাড়াতাড়ি এর রিপালশন কমানোর জন্য লিভিং গ্রুপকে অনেক তাড়াতাড়ি ও বাইরে বের করবে এবং বন্ড অ্যাঙ্গেলটা 109 থেকে বাড়িয়ে 120 করবে। ন্যাচারালি এই প্রসেসটা যেহেতু রেট ডিটারমাইনিং স্টেপ, সুতরাং এই প্রসেসটা যার ক্ষেত্রে তাড়াতাড়ি হবে তার ক্ষেত্রে ওভারঅল রিঅ্যাকশন রেটও বেড়ে যাবে। তাই জন্য বিটা ব্রাঞ্চিং যত বেশি হবে তত তাড়াতাড়ি SN1 রিঅ্যাকশনটা ঘটবে।
যদিও কার্বোক্যাটায়নের স্টেবিলিটির যদি আমি বিচার করি তাহলে এর স্টেবিলিটি কম, কারণ এখানে হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম নেই, ওখানে দুটো আছে। স্টিল এখানে স্টেবিলিটি ফ্যাক্টরকে ওভারকাম করছে এই স্ট্রেইন ফ্যাক্টর। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো যা বললাম সেটা একটু লেখার চেষ্টা করলাম যে কম্পাউন্ড 1 ইজ লেস ক্রাউডেড উইথ ইনক্রিজ ইন বিটা ব্রাঞ্চিং ক্রাউডিং ইনক্রিজেস, সো রিলিফ ইন অ্যাঙ্গেল স্ট্রেইন ইজ মোর ইন কেস অফ কম্পাউন্ড 3। যেহেতু কম্পাউন্ড 3 বেশি ক্রাউডেড তাই ওর রিলিফটাও বেশি হচ্ছে অ্যাঙ্গেল স্ট্রেইন থেকে। দিস রিলিফ ফ্রম অ্যাঙ্গেল স্ট্রেইন লিডস টু ফাস্টার ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। সিন্স কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ইজ ফর্মড ইন RDS, রেট অফ রিয়াকশন অলসো ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন বিটা ব্রাঞ্চিং। কিন্তু দেখো একটা জিনিস আমি ব্র্যাকেটেও লিখেছি যে অলদো কার্বোক্যাটায়ন ফর্ম ফ্রম 3, অর্থাৎ যেখানে বিটা ব্রাঞ্চিং বেশি সেখান থেকে তৈরি হওয়া কার্বোক্যাটায়নের কিন্তু হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম কম, সেই কারণে তার স্টেবিলিটিও কম। তাহলে আমরা যে এতক্ষণ যে শিখছিলাম যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো ইনিশিয়ালি তার স্টেবিলিটি ফাইনালি ডিটারমাইন করে যে SN1 রিয়াকশনটা কত তাড়াতাড়ি হবে। তো এইটা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু এই ফ্যাক্টরের একটা ব্যতিক্রম বা একটা এক্সেপশন হচ্ছে এই বিটা ব্রাঞ্চিং। এখন এইটা তোমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে মোস্ট ব্রাঞ্চড যে ক্রাউডেড যে সাবস্টেট সেখানে আমরা দেখছি যে নাম্বার অফ হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম কম, কিন্তু ও তো রিঅ্যারেঞ্জড হয়ে মিথাইল শিফট হয়ে ও প্রাইমারি থেকে টার্সিয়ারি কার্বোক্যাটায়নে চলে যেতে পারে। কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জমেন্টের পরে যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তার স্টেবিলিটির সঙ্গে রেট অফ রিয়াকশানের কোনো সম্পর্ক নেই। রেট অফ রিয়াকশানকে জেনারেলি ডিটারমাইন করে যে কার্বোক্যাটায়নটা জাস্ট অ্যালকিল হ্যালাইড থেকে বা সাবস্ট্রেট থেকে লিভিং গ্রুপ চলে যাওয়ার পরে তৈরি হলো ইনিশিয়ালি ফর্মড কার্বোক্যাটায়ন, সেটাই কিন্তু রিয়াকশান রেটকে ডিটারমাইন করে। আফটার রিঅ্যারেঞ্জমেন্ট কে কত বেশি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করলো সেইটার উপরে রেট ডিপেন্ড করে না। কেন? কারণ সেই রিঅ্যারেঞ্জমেন্টগুলো অনেক ফাস্ট স্টেপ, আর ইনিশিয়াল কার্বোক্যাটায়নের ফর্মেশনটা হচ্ছে স্লো স্টেপে অর্থাৎ RDS এ ঘটে। ঠিক আছে, কপি করো। নেচার অফ নিউক্লিওফাইল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্যাক্টর। ফার্স্ট ফ্যাক্টর হয়ে গেল সাবস্ট্রেট, ঠিক আছে, সেখানে ডিগ্রি অফ RX আর বিটা ব্রাঞ্চিং আলোচনা করলাম। নিউক্লিওফাইলটাকে কি হতে হবে? উইক হতে হবে। কেন? কারণ আমরা জানি যে SN1 রিয়াকশানে কি হচ্ছে, প্রথমে লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাচ্ছে এবং এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এবার কথা হচ্ছে যে লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাওয়ার আগেই যদি নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে দেয় তাহলে কি হবে? তাহলে রিয়াকশানটা আর SN1 থাকবে না, তখন SN2 রিয়াকশান হয়ে যাবে। SN2 রিয়াকশানে নিউক্লিওফাইলের অ্যাটাক এবং লিভিং গ্রুপের বেরিয়ে যাওয়াটা একসঙ্গে ঘটে। তাহলে নিউক্লিওফাইল যদি উইক নেচারের হয়, উইক যত হবে তত ওর এই অ্যাটাক করার ক্ষমতা কমবে। যতক্ষণে উইক নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে আর কে, তার আগে লিভিং গ্রুপ বেরিয়ে চলে গেছে। সুতরাং লিভিং গ্রুপের বেরিয়ে চলে যাওয়াটা অনেক ফাস্টার হবে। কখন? যদি নিউক্লিওফাইলটা অনেক উইক হয়। কিন্তু নিউক্লিওফাইল যদি খুব স্ট্রং হয়, সাবস্ট্রেট আর নিউক্লিওফাইল মেশানোর সঙ্গে সঙ্গেই যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে দেয় সাবস্ট্রেটে, হয়তো ততক্ষণে লিভিং গ্রুপটা বেরোনোর সুযোগও পায়নি, তখন কিন্তু SN1 রিয়াকশান আর হবে না। সুতরাং নিউক্লিওফাইলকে খুবই উইক হতে হবে যাতে করে লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার উপযুক্ত সময়টুকু পায়। থার্ড ফ্যাক্টর হচ্ছে সলভেন্ট। নিউক্লিওফাইলের পরে এবার হচ্ছে সলভেন্ট। আচ্ছা দেখো এখানে আমি কী লিখলাম যে উইক নিউক্লিওফাইল ফেভার্স SN1 রিয়াকশন অ্যাজ উইক নিউক্লিওফাইল গিভস অপরচুনিটি টু লিভিং গ্রুপ টু ডিপার্ট বিফোর নিউক্লিওফাইল অ্যাটাক্স। ঠিক আছে, নিউক্লিওফাইল অ্যাটাক করার আগেই ও লিভিং গ্রুপ যাতে বেরিয়ে চলে যায় তার সুযোগটা দিতে পারে লিভিং গ্রুপকে, সেই কারণে উইক নিউক্লিওফাইল SN1 রিয়াকশানকে ফেভার করে। সলভেন্ট আমরা জানি যে পোলার প্রোটিক সলভেন্ট যদি হয় তাহলে SN1 রিয়াকশানকে ফেভার করে। পোলার প্রোটিক সলভেন্ট কেন? কারণ পোলার প্রোটিক সলভেন্ট কী করে, প্রথমে এই যে আমরা একটুখানি দেখাই লিখে, সাপোজ RX আছে, তো জলের মলিকিউল এসে গেল ওই দিক থেকে, জলের মলিকিউল মানে H2O, RX এর Xটা হচ্ছে ডেল্টা মাইনাস, আর হচ্ছে ডেল্টা প্লাস। তো এই ডেল্টা মাইনাসকে জল এখান থেকে উইক একটা রিপালসিভ ফোর্স চালু করে, আর অক্সিজেনের সঙ্গে অক্সিজেন কি করে, আর প্লাসটাকে জল দুদিক থেকে কি করে, ক্যাটায়নকে এদিক থেকে টানছে জলের মলিকিউল, অ্যানায়নকে ওদিক থেকে টানছে জলের মলিকিউল, কারণ জলের মধ্যে প্লাস ডেল্টা মাইনাস দুটো এনডি আছে, অক্সিজেন ডেল্টা মাইনাস, তারা হচ্ছে যে এই আর ডেল্টা প্লাসকে অ্যাট্রাক্ট করছে, আর হাইড্রোজেন ডেল্টা প্লাস তারা এই ডেল্টা মাইনাসকে অ্যাট্রাক্ট করছে। ন্যাচারালি এই বন্ড ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে এই বন্ড যদি ভেঙে যায় তাহলে আর প্লাস আর এক্স মাইনাস তৈরি হবে। অর্থাৎ সলভেন্ট কী করছে, প্রথম কথা তারা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করছে।
সাবস্ট্রেটকে ভেঙে। দ্বিতীয় কথা, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয়ে গেল, এইবার এই ক্যাটায়নকে ঘিরে ওকে চারদিক থেকে জলের মলিকিউলগুলো ঘিরে ধরছে, ঠিক আছে, অক্সিজেনের সাহায্যে বন্ড করছে, ঠিক আছে, অক্সিজেন যেহেতু ডেল্টা নেগেটিভ তাই ও পজিটিভের সঙ্গে বন্ড করে ফেললো। এই যে ঘিরে ধরছে জলের মলিকিউলগুলো, অর্থাৎ R+কে সলভেট করছে, আর R+ দ্রবীভূত হচ্ছে, দ্রাবকায়ন ঘটছে, ঠিক আছে। এবং একই রকমভাবে X- সলভেট করে কে? X- সলভেট করে জলের মলিকিউল। কিভাবে? তখন হাইড্রোজেন অ্যাটমের সাহায্যে বন্ডটা হয়, ঠিক আছে, সরি ভুল করলাম, OH2 হবে। তাহলে সলভেন্ট শুধু সাবস্ট্রেট থেকে ক্যাটায়ন তৈরি করে, যে ক্যাটায়নটা আবার আরডিএস এই ক্যাটায়নটা তৈরি হওয়ার পরে তাকে আবার নিউক্লিওফাইল অ্যাটাক করে। সুতরাং সেই ক্যাটায়নটা তৈরি করতে সাহায্য করে পোলার প্রোটিক সলভেন্ট, এবং ফাইনালি তাকে ডিজলভ করতে, তাকে সলভেট করতেও সাহায্য করে। সে কারণে রিয়াকশন রেট অনেক এগিয়ে যায়। কিন্তু যদি এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট হয়, আমরা এর আগে জেনেছি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তারা ক্যাটায়নকে তারা যদি সলভেট করতেও পারে, অ্যানায়নকে তারা সলভেট করতে পারে না ন্যাচারালি। সেখানে কী হবে? SN1 রিয়াকশন হবে না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা বলছি যে পোলার প্রোটিক সলভেন্ট SN1 রিয়াকশনকে ফেভার করে এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তারা SN2 রিয়াকশনকে ফেভার করে। কিন্তু যদি এরকম হয় যে সাপোজ একটা টার্সিয়ারি হ্যালাইড রিয়াকশন করছে, জল দিয়েছি, জল হচ্ছে সলভেন্ট, সেখান থেকে SN1 রিয়াকশনে কিছু একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, স্টিল সেখানেও আমাকে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট একটু মেশাতে হয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো যদি একটা এরকম কোয়েশ্চেন থাকে, ধরো CH3(C)Br, ঠিক আছে। এখানে সাপোজ আমার জল হচ্ছে সলভেন্ট, ঠিক আছে, KCN মেশালাম, এখান থেকে K+ আর CN- তৈরি হবে, CN- হচ্ছে নিউক্লিওফাইল, স্টিল এখানে আমাকে KCN আর এখানে আমাকে একটু সামান্য অ্যাসিটোন মেশাতে হবে। এখন এই অ্যাসিটোন হচ্ছে একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। কিন্তু এই ক্ষেত্রে SN1 রিয়াকশন যখন হবে, SN1 আমরা কি করে বুঝবো একটা রিয়াকশন SN1 বা SN2 হবে? সেটা বোঝার জন্য ইনিশিয়ালি আমাদের যেটার উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে সাবস্ট্রেট যদি টার্সিয়ারি হয় তাহলে কোনো মতেই SN2 রিয়াকশন হবে না। এইবার তুমি এখানে অ্যাসিটোন দেখে কনফিউশন হতে পারে যে অ্যাসিটোন তো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তাহলে কি SN2 রিয়াকশন হবে? না, অ্যাকচুয়ালি যেহেতু আমার সলভেন্ট হচ্ছে জল, ইনঅর্গানিক একটা কম্পাউন্ড, সেখানে এই অর্গানিক কম্পাউন্ডগুলো ডিজলভ হতে অনেক সময় পারে না। তাই জন্য এই সাবস্ট্রেটটাকে ডিজলভ করার জন্য, কেবলমাত্র সাবস্ট্রেটটাকে ডিজলভ করার জন্য অ্যাসিটোন মেশানো হয়। অ্যাসিটোনের মধ্যে ডিজলভ করলো, এইবার পুরো ব্যাপারটাকে জলের মধ্যে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে যদি কোনো জায়গায় তুমি দেখো যে অ্যাসিটোনও রয়েছে, জলও রয়েছে, সাবস্ট্রেট টার্সিয়ারি, তাহলে কিন্তু অবশ্যই SN1, SN2 কিন্তু ভুলেও সেখানে ভেবো না। যদি SN2ই হতে হয় তাহলে শুধুই অ্যাসিটোন থাকবে, জল থাকবে না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ধরো আমি এখানে জল দিলামই না, শুধুই অ্যাসিটোন আছে, তার মানে এরকমও নয় যে এবার SN2 রিয়াকশন হবে। কেন? কারণ টার্সিয়ারি সাবস্ট্রেট কখনোই SN2 রিয়াকশন করতে পারে না, ঠিক আছে। টার্সিয়ারি সাবস্ট্রেট কেন SN2 পারে না সেটা SN2 পড়ার সময় আমি বলবো পরে, সবসময় SN1 হবে। এবার যেহেতু আমরা জানি যে পোলার প্রোটিক যদি হয় সলভেন্ট তাহলে SN1কে ফেভার করে, তাহলে অ্যাপ্রোটিক কী করবে? SN1কে ফেভার করবে না। তাহলে যদি আমি কেবলমাত্রই অ্যাপ্রোটিক সলভেন্ট মিশিয়ে রিয়াকশান করাতে চাই তাহলে রিয়াকশান রেটটা অত্যন্ত স্লো হয়ে যাবে। এরকম না যে সলভেন্ট রিয়াকশানের ওই মেকানিজমটাই, মানে রিয়াকশানের পাথটাকেই পাল্টে দেবে, ঠিক আছে। পোলার অ্যাপ্রোটিক যদি আমি ব্যবহার করি তাহলে এই রিয়াকশানটাই SN2 পাথে যাবে, তা কিন্তু নয়। অত ক্ষমতাও থাকে না সলভেন্টদের ক্ষমতা শুধু রিয়াকশান রেটটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা পিছিয়ে দেওয়া। যদি আমি SN1 রিয়াকশানের ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ব্যবহার করি তাহলে রিয়াকশানটা স্লো হবে, কিন্তু এরকম না যে রিয়াকশানটা SN2 হয়ে যাবে। আর SN2-র ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে যদি ওখানে আমি পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করি, জল ব্যবহার করি বা অ্যালকোহল ব্যবহার করি, সেক্ষেত্রে SN2 রিয়াকশানের রেট কমে যাবে, কিন্তু SN2টা কখনোই SN1 হয়ে যাবে না। আচ্ছা, যেটা বললাম দেখো লিখেছি যে পোলার প্রোটিক সলভেন্ট নট অনলি আয়োনাইজেস সাবস্ট্রেট, কেবলমাত্র সাবস্ট্রেটকে আয়োনাইজ করে আয়ন তৈরি করে তাই নয়, বাট ইট অলসো স্টেবিলাইজেস দ্য আয়ন্স ফর্মড বাই সলভেশন, ঠিক আছে। আয়নগুলোকে সলভেট করে তাকে স্টেবিলিটি দিচ্ছে, সুতরাং PPS ফেভার করছে SN1-কে।
এবার সলভেন্ট ফ্যাক্টর ইজ নট দ্যাট স্ট্রং এফেক্ট টু চেঞ্জ দ্য রুট অফ রিয়াকশন, যেটা বললাম যে দিস মিনস ইফ উই ইউজ PAS ওভার PPS, যদি আমরা PPS ব্যবহার না করে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে ইট ক্যানট চেঞ্জ অ্যান SN1 রিয়াকশন ইন্টু অ্যান SN2 রিয়াকশন। চেঞ্জ করতে পারবে না, রিয়াকশন রুট চেঞ্জ করতে পারবে না। কি করতে পারবে? PAS ইন দিস কেস অনলি ডিক্রিজ দ্য রেট অফ রিয়াকশন অ্যাজ PAS ডু নট সাপোর্ট SN1 রিয়াকশন। PAS যেহেতু SN1 রিয়াকশনকে ও ফেভার করতে পারে না, তাই ও কেবলমাত্র SN1 রিয়াকশনের রেট কমিয়ে দেবে, SN1কে SN2 করে দিতে পারবে না। রাইট, কপি করো। ফোর্থ এবং লাস্ট ফ্যাক্টর হচ্ছে লিভিং গ্রুপ। লিভিং গ্রুপটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, আমরা ডিটেলড আলোচনা আগেই করেছি। শুধু আমরা এটা বলবো এখানে যে গুড লিভিং গ্রুপ ফেভার্স বোথ SN1 অ্যান্ড SN2। দু ধরনের রিয়াকশনকেই লিভিং গ্রুপ ফেভার করে, ঠিক আছে। যেমন ধরো একটা খুব ছোট এক্সাম্পল যদি আমি দিই, যে টারশিয়ারি বিউটাইল আয়োডাইড, যখন লিভিং গ্রুপ আয়োডাইড, তখন রিয়াকশানের রেট বেশি হবে যদি ব্রোমাইড হয়, আরও বেশি রিয়াকশান রেট ক্রমশ কমবে ওইদিকে, ব্রোমাইড ক্লোরাইড দিকে গেলে। ফ্লুরাইডে একদম কম, তাহলে রেটটা লিভিং গ্রুপের উপরে এইভাবে ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, সলভোলিসিস রিয়াকশন হচ্ছে এমন রিয়াকশন যেখানে সলভেন্ট নিজেই নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, ঠিক আছে। সলভেন্ট ইটসেলফ অ্যাক্টস অ্যাজ নিউক্লিওফাইল। আচ্ছা, এবার বলছি যদি সলভেন্টটা যদি জল হয় তাহলে তাকে আমরা হাইড্রোলিসিস বলবো। সলভেন্ট যদি অ্যালকোহল হয় অ্যালকোহলিসিস। সলভেন্ট যদি অ্যাসিটিক অ্যাসিড হয় তাহলে অ্যাসিটোলিসিস। এই হচ্ছে রিয়াকশনের নাম। এবার যেটা আমি একটু আগে বলছিলাম যে ইন কেস অফ H2O, a little amount of acetone or alcohol is used to dissolve the substrate, ঠিক আছে। SN1 রিয়াকশন, সুতরাং সলভেন্টকে জল, এবার এখানে অ্যাসিটোন বা অ্যালকোহল ব্যবহার করা হলে তার কাজ সলভেন্ট না, তার কাজ হচ্ছে কেবলমাত্রই সাবস্ট্রেটটাকে ডিজলভ করা। যদি আমরা সেটাকে সলভেন্ট ভেবে SN2 রিয়াকশন ভেবে ফেলি, তাহলে আমরা অনেক দূর ভেবে ফেলেছি, একটু কম ভাবতে হবে, ব্যাপারটা আদৌ ওরকম নয়। সেটাও লিখে দিয়েছি, রিমেম্বার অ্যাসিটোন ইজ নট সলভেন্ট হিয়ার, সো ডু নট কনফিউজ উইথ SN2 রিয়াকশন। তো একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো CH3 মানে টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তার সঙ্গে একটা যে কোনো হ্যালোজেন আছে। এবার ইনিশিয়ালি কি হচ্ছে, স্লো RDSA, অবশ্যই লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তৈরি হবে কার্বোক্যাটায়ন। এইবার কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার পরে এইবার নিউক্লিওফাইল অর্থাৎ সলভেন্ট সে নিজে এসে রিয়াকশন করবে। আচ্ছা, এইবার আমি রিয়াকশনটাকে একটু কতগুলো ভাগ করছি, দেখো। তিন ধরনের সলভেন্টের কথা আমরা জানলাম, তো তিনটে ভাগই আমি করছি, ঠিক আছে। সলভেন্ট যখন জল H2O, কি হবে, এই যে হাইড্রোজেন অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে এখানে অ্যাটাক করবে, ঠিক আছে। আমি এইটা মুছে দিচ্ছি কারণ না হলে কনফিউশন হবে, মনে হবে এখানে একটা বন্ড আছে, হ্যাঁ, তা কিন্তু নয়। তো জল ধরো এখানে অ্যাটাক করেছে, তাহলে কি তৈরি হবে, CH3 এইখানে জলের অক্সিজেনের সঙ্গে কার্বনের বন্ড হয়ে গেল, আর অক্সিজেনের সঙ্গে দুখানা হাইড্রোজেন আছে, আর অক্সিজেন যেহেতু লোন পেয়ার ছেড়ে দিয়েছে, অক্সিজেনের মাথায় এখন পজিটিভ চার্জ আসবে। এইবার ফাইনালি একটা H+ ও লস করে, ঠিক আছে, একটা H+ লস করে। H+ কী করে লস করে, যে সাপোজ জল যখন আছে সলভেন্ট হিসেবে, জলেরই আর একটা মলিকিউল এসে H+কে অ্যাটাক করে এবং এই লোন পেয়ারটা মানে এই বন্ড পেয়ারটা ছেড়ে দেয়। তাহলে কী হবে, অক্সিজেনটা এখন নিউট্রাল হয়ে যাবে, এই Hটা চলে আসবে জলের সঙ্গে, H3O+ তৈরি করে দেবে, আর CH3 এইখানেও CH3, আর এদিকে তৈরি হয়ে গেল OH, ঠিক আছে। OH, ওটা নিউট্রাল হয়ে গেল। সুতরাং যখন জল হচ্ছে একটা সলভেন্ট, তখন আমরা প্রোডাক্ট হিসেবে কী পাচ্ছি, অ্যালকোহল, ঠিক আছে। প্রোডাক্ট হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। সেম জিনিস, একই জিনিস হবে। ধরো যদি এখানে আমার যদি ROH যদি আমার নিউক্লিওফাইল তথা সলভেন্ট হয়, তাহলে এখানে যেমন OH2+ হয়েছে, তেমনি এখানে O এর সঙ্গে একদিকে H থাকবে আর একদিকে R থাকবে, ঠিক আছে। তো এইবার আমি এই CH3 হোল থ্রাইস করে দিচ্ছি, ঠিক আছে, CH3 হোল থ্রাইস C করে দিচ্ছি সংক্ষিপ্ত করার জন্য। তাহলে O এর একদিকে R একদিকে H, O এর মাথায় প্লাস। এইবার নেক্সট স্টেপে ও কী করবে, আবার একটা H+ ছেড়ে দেবে, দিয়ে CH3 হোল থ্রাইস C OR তৈরি হবে। H+ লস করলে OR, এবার ORটাকে আমি এরকম ডিরেক্ট না দেখিয়ে যদি আমি এরকম দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
যে একটা অক্সিজেন তার দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ, ঠিক আছে, তার মানে এটা কী ধরনের কম্পাউন্ড হয়ে গেল, ইথার, ঠিক আছে। তাহলে অ্যালকোহলিসিস যদি রিয়াকশন হয় তাহলে ইথার তৈরি হবে, যদি হাইড্রোলিসিস হয় তাহলে অ্যালকোহল তৈরি হবে, আর যদি অ্যাসিটোলিসিস হয় CH3COH যদি রিয়াকশন করে তাহলে এই যে অক্সিজেনটা আছে OH গ্রুপের যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা অ্যাজ এ নিউক্লিওফাইল কার্বোক্যাটায়নে অ্যাটাক করে, তাহলে ওই অক্সিজেনটার সঙ্গে বন্ড হবে। তা কীরকম হচ্ছে দেখো, CH3C, এইবার এই যে O, মানে এই যে O, তার একদিকে H, ওটার মাথায় প্লাস, একদিকে এই Hটা আর একদিকে এই পুরো গ্রুপটা অ্যাসিটাইল গ্রুপটা, সেটাকে আমরা COCH3 আপাতত এইভাবে লিখছি। পরের স্টেপে আবারও H+ লস করবে, -H+, এবং কী তৈরি হবে, দেখো এখান থেকে লিখছি আমি CH3C, তারপরে অক্সিজেন, তারপরে C ডাবল বন্ড O, তারপরে দেখো এটা কী ধরনের কম্পাউন্ড, RCOOR হয়ে গেল, এটা হচ্ছে একটা এস্টার, ঠিক আছে। তাহলে অ্যাসিটোলিসিস করলে এস্টার তৈরি হবে। এই হচ্ছে তিনটে বেসিক টাইপের সলভোলিসিস রিয়াকশান। এবার আমরা কিছু এক্সাম্পলস দেখে নেব। দেখো প্রথম রিয়াকশানটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, মিথানল হচ্ছে নিউক্লিওফাইল অ্যাজ ওয়েল অ্যাজ সলভেন্ট। তাহলে কি হচ্ছে দেখো, আমি ডাইরেক্ট ওখানে প্রোডাক্ট লিখবো, প্রোডাক্টটা লিখলে তোমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারো কিনা দেখো। ডাইরেক্ট আমি প্রোডাক্ট লিখলাম, ঠিক আছে, কী করে হলো দেখো। এটা প্রথম কথা হচ্ছে লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এখানে পজিটিভ চার্জ হবে। নেক্সট এখানে পজিটিভ চার্জ যখন হচ্ছে, এরপর এখান থেকে মিথাইল শিফট হবে নিশ্চয়ই, প্রাইমারি কার্বোক্যাটায়নটা, তারপরে এখানে চলে আসবে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন হবে। তাহলে এই কার্বন থেকে যদি মিথাইলটা ওইদিকে চলে যায় তাহলে এখানে CH2CH3 হবে, এবং এই কার্বনে পজিটিভ চার্জ হবে, এবং সেখানে এই মিথাইল অ্যালকোহল অ্যাটাক করবে, এখন OMe গ্রুপটা এখানে আসবে। তো দেখো OMe গ্রুপ এখানে এসছে আর মিথাইলটা ওইদিকে শিফট করে গেছে, ঠিক আছে। তাহলে এইবার পরের যে রিয়াকশনসগুলো আছে সেম টাইপ, প্রত্যেকটাতেই এখানে এরকম মিথাইল বা হাইড্রাইড শিফট বা রিঅ্যারেঞ্জমেন্ট হবে কার্বোক্যাটায়নের। তাহলে রিঅ্যারেঞ্জমেন্টটাকে মনে মনে ভেবে নিয়ে ফাইনাল প্রোডাক্টটা লিখতে হবে। আর যদি রিঅ্যারেঞ্জমেন্টটা কী হচ্ছে সেটা যদি মনে মনে ভেবে নেওয়া না যায়, সেক্ষেত্রে পাশে তোমরা কার্বোক্যাটায়ন বানিয়ে তারপর সেটাকে রিঅ্যারেঞ্জ করো। রিঅ্যারেঞ্জমেন্টের অনেক এক্সাম্পলস আমরা আগে সলভ করেছি, সুতরাং সেটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এখানে কী হবে, প্রথমে এটা বেরিয়ে চলে গেল, এখানে প্লাস চার্জ হলো। নেক্সট এই যে হাইড্রোজেন, তো হাইড্রাইড শিফট হবে, কারণ মিথাইল শিফট হলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর হাইড্রাইড শিফট হলে টার্সিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো হাইড্রাইড যদি এখানে শিফট করে আসে তাহলে প্রোডাক্ট হচ্ছে মিথাইল C, তারপরে দেখো হাইড্রাইড যদি এখানে শিফট করে আসে তাহলে এটা CH2টা মিথাইল হয়ে গেল, নিচে একটা মিথাইল ছিল, আর OMe এখানে জুড়ে যাবে, ঠিক আছে। থার্ড দেখো, প্রথম কথা হচ্ছে এটা বেরিয়ে চলে আসবে, তো এখানে পজিটিভ চার্জ হবে। এবার এখানে যদি পজিটিভ চার্জ হয় সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, স্টিল ও কী করবে, একটা হাইড্রাইড শিফটিং এখান থেকে করালে পরে কী হচ্ছে দেখো, এখানে যদি পজিটিভ চার্জ হয় তাহলে এর আলফা হাইড্রোজেন 2 আর 3 5টা, এক্ষেত্রে আলফা হাইড্রোজেন 2 আর 2 4টে ছিল, তাহলে বেশি আলফা হাইড্রোজেন হলো মানে স্টেবিলিটি বাড়লো। এইবার ইথানল অ্যাটাক করবে এবং এখানে OET যুক্ত হয়ে যাবে। এইবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে দেখো, এইবার এই যে এই কার্বনটা এখন কিন্তু একটা কাইরাল কার্বন। কেন, 4টে গ্রুপ কী যুক্ত আছে, তবে একদিকে মিথাইল, একদিকে OET, একদিকে প্রোপাইল গ্রুপ, আর একটা হাইড্রোজেন আছে। যেহেতু কাইরাল কার্বন ওইটা, সুতরাং এইবার আমার প্রোডাক্টটা কী হবে, দুখানা প্রোডাক্ট হবে, তো এনানশিয়ামার তৈরি হবে, প্লাস মাইনাস মিক্সচার তৈরি হবে, একটা S হলে আর একটা R, দুটো প্রোডাক্টে একটা মিক্সচার পাবো। পরেরটা দেখো আবারও, তাহলে এটা হচ্ছে আমার লিভিং গ্রুপ, প্রথমে লিভিং গ্রুপ বেরোবে। আচ্ছা দেখো, এখানে AgNO3 আছে, যখনই কোনো রিয়াকশানে AgNO3 থাকবে সিস্টেমে, তখন AgNO3 কী করে, ও কিন্তু SN1 রিয়াকশানকে প্রমোট করে। তো Ag+ কী করবে, এই Cl- মানে আমি যদি AgNO3 লিখি, তো Cl- এর সঙ্গে রিয়াকশান করে AgCl এর প্রেসিপিটেশন তৈরি করবে। যদি এখানে Cl এর জায়গায় Br হয় একই ব্যাপার, AgBr বা AgI অধক্ষিপ্ত হবে। সেক্ষেত্রে কী হচ্ছে, মানে এই রিয়াকশানটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত কী হবে, এখান থেকে Cl- বেরিয়ে যাবে, মানে কার্বোক্যাটায়নের ফর্মেশনটা অনেক ফাস্টার হবে। তার মানে AgNO3 SN1 রিয়াকশানকে ক্যাটালাইজ করে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। দেখো এখানে যদি প্লাস চার্জ হয়
এখানে যদি প্লাস চার্জ হয়, এইবার কি হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে শিফটিং তো ডেফিনেটলি হবে। এই যে কার্বনটা দেখতে পাচ্ছ এখানে একটা হাইড্রোজেন ডেফিনেটলি আছে, তাহলে হাইড্রাইড শিফট হলে যদি প্লাস চার্জটা এখানে আসে তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। দুটো অপশান আছে এর কাছে, এক হচ্ছে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি করা, আদারওয়াইজ প্লাস চার্জটা মানে এই দিক থেকে যদি হাইড্রাইড শিফট হয় তাহলে এইখানে প্লাস চার্জ হবে। এইখানে যদি প্লাস চার্জ হয় সেক্ষেত্রে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন সেকেন্ডারি থাকবে, কিন্তু এখানে পাশে একটা প্লাস এম গ্রুপ আছে ওএমই, তা প্লাস এম এর স্টেবিলিটি পাবে। সুতরাং শিফটিংটা কীরকম হবে, মানে কার্বোক্যাটায়নটা কি তৈরি হবে, এখানে প্লাস চার্জ হবে, তাই তো। এবং ফাইনালি এখান থেকে তারপরে জল অ্যাটাক করলো এবং OH তৈরি হবে। সো এটা হচ্ছে প্রোডাক্ট। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই কার্বনটা কাইরাল কার্বন, কারণ একদিকে OMe, একদিকে OH, একদিকে এই বড় একটা গ্রুপ, ঠিক আছে, আর একদিকে হাইড্রোজেন। তাহলে এখানেও আমরা পাবো কি প্লাস মাইনাস মিক্সচার, মানে এনহান্সিওমেরিক মিক্সচার, দুখানা প্রোডাক্ট পেয়ে গেলাম, রাইট। লাস্ট আবারও লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তাহলে এখানে প্লাস চার্জ হবে। এবার এখানে যদি প্লাস চার্জ হয় আবারও দেখো চারেরটার মতোই, যদি প্লাস চার্জটা এইখানে শিফট করে, মানে এখান থেকে যদি হাইড্রাইড শিফটিং হয় তাহলে সেকেন্ডারি থেকে টারশিয়ারি কার্বোক্যাটায়ন তৈরি হবে। আর যদি এই দিক থেকে হাইড্রাইড শিফট হয় তাহলে এখানে দেখো CPM কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে CPM কার্বোক্যাটায়ন ইজ মাচ মোর স্টেবল, তাহলে শিফটিংটা এইদিকে হবে। এবং আমরা বলবো যে প্লাস চার্জটা ইনিশিয়ালি এইখানে তৈরি হবে, এবং তারপর এখান থেকে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে এবং এখানে OH তৈরি হবে। আবারও এইটা কাইরাল কার্বন, সুতরাং প্লাস মাইনাস মিক্সচার তৈরি হবে, এনহান্সিওমেরিক মিক্সচার। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, আবারও প্রথমে লিভিং গ্রুপ যদি বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ হবে, ঠিক আছে, আমি এটা মুছছি। প্লাস চার্জ যদি হয় তাহলে এইবার এই 5 মেম্বার রিংয়ের জাস্ট বাইরে আলফা কার্বনে প্লাস চার্জ, সুতরাং রিং এক্সপ্যানশন হবে। রিং এক্সপ্যানশন হলে পরে 5 মেম্বার রিংটা 6 মেম্বার রিং হবে, যে কোনো এক জায়গায় প্লাস চার্জ হবে এবং তারপরে সেখানে জল অ্যাটাক করবে, ফলে এখান থেকে এবার অ্যালকোহল তৈরি হয়ে গেল, ফাইনাল প্রোডাক্ট। নেক্সট এখানে দেখো আবারও এই ক্লোরিন যদি বেরিয়ে চলে যায় তাহলে এখানে প্লাস চার্জ হবে। এইবার দেখো এই পার্টিকুলার যে কার্বনটা, এটা কাইরাল কার্বন, চারটে আলাদা গ্রুপ যুক্ত আছে, যেহেতু কাইরাল কার্বন সুতরাং আমরা দুটো মিক্সচার পাবো, প্লাস মাইনাস মিক্সচার। তাহলে Me PHHCl একটা হবে, প্লাস তার মিরর ইমেজটা হবে। তার মিরর ইমেজ আমরা কিভাবে লিখি আমরা জাস্ট এটাকে উল্টে দিই এইভাবে, তাই না, এটা মিরর ইমেজ, তাহলে ওটা হয়ে যাবে। তাহলে এই দুটো হয়ে গেল আমাদের, এই দুটো হয়ে গেল অ্যাকচুয়ালি এনহান্সিওমার, বা আমরা যেটা এর আগে লিখছিলাম একই ব্যাপার, প্লাস মাইনাস মিক্সচার, ঠিক আছে। নেক্সট এই যে ক্লোরিন লিভিং গ্রুপ, ক্লোরিন যদি বেরিয়ে চলে যায়, খুব ভালো করে লক্ষ্য করো, ক্লোরিন যদি বেরিয়ে চলে যায়, আমি এটাকে মুছছি, তাহলে এখানটায় প্লাস চার্জ হচ্ছে আমার। এই যে প্লাস চার্জটা হলো, এখানে আমি একটা অ্যাকচুয়ালি এটা এরকম না হয়, যদি এরকম হতো ভালো হতো কোয়েশ্চেনটা, এটা একটু কারেকশান করে নাও। এটা যদি H হয়, দু জায়গায় এখানে মিথাইল আছে তো, তাহলে আমি যেটা বোঝাতে চাইছি সেটা এখানে করা যাবে না। এখানে যদি হাইড্রোজেন হয়, এদিকে H আর ওদিকে ধরো Cl ছিল লিভিং গ্রুপ যে বেরিয়ে গেছে। এইবার এই কার্বোক্যাটায়নটা তার পাশে বেনজিন রিং আছে, বেনজিন রিংয়ের রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, কিন্তু স্টিল ও কী করবে, এই হাইড্রাইড শিফটটা এখান থেকে ঘটাতে চাইবে। কেন? কারণ হাইড্রাইড শিফট যদি ও ঘটায় তাহলে এখানে যদি H আর এখানে যদি H চলে আসে, তাহলে দেখো এখানে Me আর এখানে PH এবং এখানে যদি পজিটিভ চার্জ হয়, এইবার এই কার্বোক্যাটায়নটাও এটার মতোই বেনজিন রিংয়ের তো রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওর পাশে একটা মিথাইল আছে, মানে আরও 3খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন অ্যাটম আছে, সুতরাং এর স্টেবিলিটি অনেক বেশি, সুতরাং এই হাইড্রাইড শিফটটা হবে। এবং ফাইনালি এখান থেকে কী প্রোডাক্ট তৈরি হচ্ছে দেখো, তাহলে এবার এই যে কার্বনটা CH2 যেহেতু দুটো আলাদা আলাদা মানে সেম গ্রুপ দুদিকেই, তাহলে এটা এই সেন্টারটা এখন আর কাইরাল সেন্টার নয়, যেটা শুরুতে ছিল। তাহলে কাইরাল সেন্টার যেহেতু নয়, তাহলে সেটাকে আমরা এমনি সিম্পলি CH2 লিখে দিলাম। আর তারপরে এখানে কি হচ্ছে, তারপর এখানে মিথাইল আর এদিকে ধরো OH হবে, কারণ আমরা হাইড্রোলিসিসই করছি, তো এইটা একটা হবে, প্লাস এটার যেটা মিরর ইমেজ সেটাও একটা হবে। কেন হবে? কারণ এই কার্বনটা এখন কাইরাল, তো মিথাইল, ফিনাইল, OH আর এদিকে বেনজাইল, তাহলে এটা একটা কাইরাল কার্বন, সুতরাং এখানে
OH, এদিকে মিথাইল, আর এদিকে PH, অর্থাৎ আবারও একটা এনানশিওমেরিক মিক্সচার তৈরি হয়ে গেল, প্লাস মাইনাস মিক্সচার তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে লিখে নাও প্লাস মাইনাস মিক্সচার। এবার এই দুটো পরপর লিখেছি কারণ এখানে একটু আলাদা ব্যাপারটা হচ্ছে। কি হচ্ছে দেখো, প্রথমে যদি এই সিএলটা বেরিয়ে চলে যায় তাহলে এখানে প্লাস চার্জ হবে, আবার সিএলটাকে মুছছি আমি। এখানে যদি প্লাস চার্জ হয় এইবার আর হাইড্রাইড বা এই ডিউটেরিয়ামের শিফটিং আর হবে না। কেন হবে না? কারণ এই অবস্থায় কার্বোক্যাটায়নটার সঙ্গে মিথাইলের হাইপার কনজুগেশন আছে আর ফিনাইলের রেজোনেন্স আছে। কিন্তু যদি এখানে প্লাস চার্জ এসে যায় তাহলে খালি ফিনাইলের রেজোনেন্সটাই থাকবে, এই হাইপার কনজুগেটিভ যে এক্সট্রা স্টেবিলিটি সেটা থাকবে না। সুতরাং এই কার্বোক্যাটায়ন এখন আর রিঅ্যারেঞ্জ হবে না, তাহলে ডিরেক্টলি এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এবার প্রোডাক্ট কী তৈরি হচ্ছে দেখো, PH, তাহলে H আর এখানে OH, HDPH, HDPH, এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে কোথায়? এখানে OH আসছে। এবার এখানে যেহেতু OH আসছে তাহলে তার উল্টোটাও হবে, যেহেতু রেসিমাইজেশন হয়, আমরা জানি, পড়েছি এর আগে। এইবার দেখো, এখন এই যে দুখানা প্রোডাক্ট তৈরি হলো, এই দুখানা প্রোডাক্ট কি পরস্পরের এনানশিওমার প্লাস মাইনাস মিক্সচার? তাহলে আনসার হবে যে না। কেন? দেখো, যদি আমি এটাকে জাস্ট উল্টে দিই এরমভাবে, তাহলে OH আর H এরা পরস্পরের সঙ্গে জায়গা চেঞ্জ করছে, ঠিক আছে? কিন্তু এটাকে উল্টে দিলে ডিটাও তো এদিকে চলে আসবে, সেটা তো ওখানে নেই। মানে আমরা বলতে পারছি এই কম্পাউন্ড এবং এই কম্পাউন্ড, এদের মধ্যে অবজেক্ট এবং ইমেজ এই রিলেশন নেই, ঠিক আছে? স্টিল এরা পরস্পরের স্টিরিও আইসোমার। তাহলে অবজেক্ট ইমেজ রিলেশন নেই অথচ স্টিরিও আইসোমার, এইরকম দুটো কম্পাউন্ডকে একে অন্যের কি বলা হয়? ডায়াস্টিরিও আইসোমার বা ডায়াস্টিরিওমার। সুতরাং এরা হচ্ছে পরস্পরের ডায়াস্টিরিওমার, ঠিক আছে? এরা কিন্তু পরস্পরের এনানশিওমার নয়। এই পার্টিকুলার ডিফারেন্সটা বোঝানোর জন্যই এই দুটো এক্সাম্পল পরপর আমি নিয়েছি। পরেরটা দেখো, এখানে ক্লোরিনটা অবশ্যই এটা একটা 3 ডাইমেনশনাল ইমেজ, হ্যাঁ, ওয়েজ ড্যাশ স্ট্রাকচার। তা ওয়েজে আছে ক্লোরিন এবং অবশ্যই এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, কারণ এর একদিকে ক্লোরিন, একদিকে মিথাইল, একদিকে ইথাইল আর একদিকে হাইড্রোজেন। তাহলে আবার এখানে প্লাস মাইনাস অর্থাৎ এনানশিওমেরিক মিক্সচার তৈরি হবে। তো সেটা যখন হবে তখন একবার OH হবে, তো যে কোনো হাইড্রোলিস হচ্ছে, তাহলে OH একবার ওয়েজে থাকবে আর একবার OH ড্যাশে থাকবে, ঠিক আছে? তাই এই দুটো হচ্ছে পরস্পরের এনানশিওমার। নেক্সট সেম একদমই তাই, ব্রোমিন হচ্ছে লিভিং গ্রুপ, আবারও OH হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে একবার নিউক্লিওফাইলটা ওয়েজে থাকছে আর একবার নিউক্লিওফাইলটা ড্যাশে থাকছে। কেন দুখানা প্রোডাক্ট তৈরি হলো? কারণ এই যে কার্বনের লিভিং গ্রুপ সেই কার্বনটা আবারও কাইরাল। আচ্ছা, এবার সলভোলিসিস রিয়াকশনের পরে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বোর্ডের পরীক্ষার জন্য, এইচএস পরীক্ষার জন্যও ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা। হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন চ্যাপ্টারে তুমি দেখবে টেস্ট পেপারে এভরি অল্টারনেট পেজে এরকম এই কোয়েশ্চেনটা থাকে। সেটা হচ্ছে কি না, ভিনাইল ক্লোরাইড বা ব্রোমাইড অর্থাৎ হ্যালাইডসগুলো এবং অ্যারাইল হ্যালাইডসগুলো এরা SN1 বা SN2 রিয়াকশন জেনারেলি দিতে চায় না। মানে রুম টেম্পারেচারে সাধারণ কন্ডিশনে এরা SN1 SN2 রিয়াকশন দেয় না, খুব রেয়ার। আর যদি রিয়াকশন হওয়াতে হয় তাহলে খুব এক্সট্রিম একটা কন্ডিশন দরকার হয়, খুব হাই টেম্পারেচার, খুব হাই প্রেশার। তাহলে নর্মাল কন্ডিশনে এরা SN1 বা SN2 রিয়াকশন দেয় না কেন, সেটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ভিনাইল হ্যালাইডের সংকেত হচ্ছে এরকম, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। আর অ্যারাইল হ্যালাইড মানে যে কোনো বেনজিন রিং, সেখানে যে কোনো একটা কার্বনে সাপোজ হ্যালোজেন আছে। অনেক সময় অ্যারাইল হ্যালাইড না বলে একদম স্পেসিফিক কম্পাউন্ডের নাম জিজ্ঞেস করেও কোয়েশ্চেন দেয়, যে ক্লোরোবেনজিন কেন SN1 বা SN2 রিয়াকশন দেবে না, ব্রোমোবেনজিন কেন রিয়াকশন দেবে না, একই সেম আনসার। ব্যাপারটা কি দেখো, এখন এখানে যেহেতু ডাবল বন্ড আছে পাশে, তাহলে পাই সিগমা লোন পেয়ারের কম্বিনেশন যেহেতু আছে, এখানে একটা রেজোনেন্স ঘটবে এবং এর যে আরেকটা RS তৈরি হবে সেটা হচ্ছে এরকম, ক্লোরিন প্লাস হয়ে গেল। অর্থাৎ লিভিং গ্রুপ এবং তার পাশের যে কার্বন, এই লিভিং গ্রুপটাকে তো বাইরে বেরোতে হবে এবং এখানে প্লাস চার্জ হতে হবে। এবার কথা হচ্ছে যে তাহলে লিভিং গ্রুপ এবং কার্বনের সঙ্গে যে বন্ড সেটা পার্শিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার হয়ে গেল। পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার যদি হয় তাহলে এই বন্ডটা আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেল, স্ট্রঙ্গার বন্ড হয়ে গেল। তাহলে স্ট্রঙ্গার বন্ড ভেঙে এই লিভিং গ্রুপ যে বাইরে বেরোবে সেটা অনেক ডিফিকাল্ট। একই ঘটনা এখানেও ঘটে, ঠিক আছে? পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার হচ্ছে এখানে। তাহলে এই পার্শিয়াল ডাবল বন্ড যদি ক্যারেক্টার হয়ে যায় তাহলে একে ভেঙে
বাইরে বেরোনো কিন্তু ডিফিকাল্ট। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, দেখো এই কার্বনটা হচ্ছে sp2, বা এই কার্বনটা, এই যে কার্বনটা, এই কার্বনটা হচ্ছে sp2, অর্থাৎ আমি বলতে পারি যে লিভিং গ্রুপ সেটা একটা sp2 কার্বনের সঙ্গে যুক্ত আছে। whereas তুমি যদি কোনো অ্যালকিল গ্রুপ ভাবো, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড, সেই ক্ষেত্রে একটা sp3 কার্বনের সঙ্গে লিভিং গ্রুপ যুক্ত আছে। এবার আমরা এটা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ sp2 কার্বন ইজ গ্রেটার দ্যান sp3 কার্বন। তার মানে এই যে বন্ড পেয়ারটাকে তো লিভিং গ্রুপ নিজের দিকে নেবে, তো বন্ড পেয়ার নিয়ে ও বাইরে বেরোবে, তবে তোর মাথায় নেগেটিভ চার্জ আসবে যে Cl- বাইরে বেরোচ্ছে যখন। তাহলে বন্ড পেয়ারটাকে লিভিং গ্রুপ নিজের দিকে আকর্ষণ করছে। এখন যদি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হঠাৎ করে বেড়ে যায়, sp3 থেকে যদি আমি sp2 কোনো কম্পাউন্ড নিয়ে ফেলি, তাহলে যেহেতু ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এই বন্ড পেয়ারটাকে sp3 কার্বন যতটা নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, sp2 কার্বন ততটা ছাড়বে না, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো বন্ড পেয়ারকে ও নিজেও নিজের দিকেই রাখতে চাইবে। তাহলে লিভিং গ্রুপের পক্ষে এই ইলেকট্রন পেয়ার নিয়ে বাইরে বেরিয়ে যাওয়া এটা ডিফিকাল্ট। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কারণ। থার্ড কারণ হচ্ছে, যেহেতু এখানে পাই ইলেকট্রন রয়েছে, যখনই এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে আসবে, তখন নিউক্লিওফাইলের ইলেকট্রন এবং এর যে ইলেকট্রন ক্লাউড তাদের মধ্যে একটা রিপালশন হবে। এখানেও একই সেম কেস। তাহলে এই 3টে কারণের জন্য আমরা বলি যে ভিনাইল ক্লোরাইড বা অ্যারাইল ক্লোরাইড বা হ্যালাইডস এরা SN1 বা SN2 রিয়াকশান নর্মাল কন্ডিশনে দেয় না। ঠিক আছে, আর 3টে কারণের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কারণ, সেটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার। তাহলে রিজনগুলো একবার করে আমি বলে দিচ্ছি কি লিখেছি। ইন দিস কম্পাউন্ডস কার্বন আর লিভিং গ্রুপের যে বন্ড, that bond gets PDCH, মানে partial double bond character. So bond becomes stronger and departure of living group becomes difficult. 2 নম্বর হচ্ছে carbon atom attached to the living group is sp2 hybridized, hence more electronegative than sp3 carbon of alkyl halides. This sp2 carbon atom is reluctant, মানে ও চাইছে না, to give away the bond pair of CLG bond, carbon living group bond. Third কারণ হচ্ছে pi electron cloud of this substrate রিপেল দ্য ইলেকট্রন ক্লাউড অফ ইনকামিং নিউক্লিওফাইল। এই 3টে কারণের জন্য বেসিক্যালি এই ধরনের কম্পাউন্ডসগুলো SN1 বা SN2 রিয়াকশন নর্মাল কন্ডিশনে দিতে চায় না। খুব ইম্পর্টেন্ট, বোর্ডের পরীক্ষার রেসপেক্টে কপি করো। SN1 রিয়াকশনের একটা খুব ইম্পর্টেন্ট একটা আসপেক্ট যেটা আমি আলোচনা করতে ভুলে গেছিলাম, সেটা একটু বলে রাখি, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে যে, দেখো 2টো পয়েন্ট লিখিয়েছি। এক হচ্ছে যদি ইফ কার্বোক্যাটায়ন্স ফর্মড গেটস রিঅ্যারেঞ্জড, যদি কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জড হয়, সাপোজ একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, লিভিং গ্রুপ চলে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেটা রিঅ্যারেঞ্জড হলো, তাহলে 2টো বা 3টে কার্বোক্যাটায়ন হচ্ছে রিঅ্যারেঞ্জড হয়ে। প্রত্যেকটা কার্বোক্যাটায়ন থেকেই কিন্তু প্রোডাক্ট তৈরি হয় প্র্যাকটিক্যালি। মানে আমরা এরকম করি যে, আমরা যে একটু আগে এক্সাম্পলগুলোও দেখালাম যে কমপ্লিট দ্য ফলোয়িং রিঅ্যাকশনস, তো সেইখানে কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জড হওয়ার পরে যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করলো এবং প্রোডাক্ট পেলাম। ঠিক আছে, তো ওইটা অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম, যে প্রোডাক্টটা পেলাম, সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট। দেখো এখানে লিখছে যে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন গিভস মেজর প্রোডাক্ট, মানে হচ্ছে যখন একটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পরে সে রিঅ্যারেঞ্জড হয়ে মোর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করলো, সেই মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হবে মেজর প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট মানে যেটা বেশি পরিমাণে তৈরি হবে। ঠিক আছে, সেই কারণেই আমরা আগের এক্সাম্পলগুলোতে কী করলাম, কার্বোক্যাটায়ন যখন রিঅ্যারেঞ্জড হলো, রিঅ্যারেঞ্জড হওয়ার পরে যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো ফাইনালি, সেইটা হচ্ছে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন, তাই সেইখান থেকে তৈরি হওয়া প্রোডাক্টটা হচ্ছে মেজর প্রোডাক্ট। যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে এখান থেকে কি কি প্রোডাক্ট তৈরি হতে পারে যখন কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ হচ্ছে, কি কি, যখন অনেকগুলো অপশান চাইবে, তখন আমরা প্রত্যেকটা কার্বোক্যাটায়ন থেকেই প্রোডাক্ট তৈরি করব। এবং সেক্ষেত্রে বলবো যে যে কার্বোক্যাটায়নটা সবথেকে বেশি স্টেবল, সেই কার্বোক্যাটায়ন থেকে তৈরি হওয়া প্রোডাক্টটা হচ্ছে সবথেকে বেশি করে তৈরি হবে, মানে মেজর প্রোডাক্ট। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আমি এরকম দেখাই। সাপোজ এখানে CH2Br আছে, এইবার স্লো RDS-এ যখন ব্রোমিনটা বেরিয়ে গেল, তখন এখান থেকে তৈরি হলো, দেখো CH3CH মিথাইল আর CH2+। এখন এইখান থেকে একটা হাইড্রাইড শিফট যদি হয়, হাইড্রাইড শিফট অবশ্যই হবে, এই হাইড্রাইডটা শিফটিং হবে, তাহলে CH3 মিথাইল, এইখানে হয়ে গেল মিথাইল, এইখানে হয়ে গেল, তাহলে 2টো কার্বোক্যাটায়ন হলো। এইটা প্রথম,
এটা সেকেন্ড। কি বলছে, যদি রিঅ্যারেঞ্জড হয় মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন গিভস মেজর প্রোডাক্ট। এই দুটোর মধ্যে বেশি স্টেবল কোনটা? ডেফিনেটলি এটা তার টার্সিয়ারি, আর বেশি স্টেবল বলেই তো শিফটিংটা হয়েছে, আদারওয়াইজ হতো না। তাহলে এবার আমি বলবো যে এখান থেকেও প্রোডাক্ট তৈরি হতে পারে, মানে যদি এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করে, সাপোজ আমি নিউক্লিওফাইলটাকে জলই ভাবছি আপাতত, তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে? CH3CH, উপরে মিথাইল, এখানে CH2OH, ঠিক আছে। আর যদি এইখান থেকে প্রোডাক্ট হয়, এখানে যদি জল অ্যাটাক করে, তাহলে প্রোডাক্ট হবে CH3C, এখানে মিথাইল, এদিকেও মিথাইল, নিচে OH, মানে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল। তাহলে মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে তৈরি হওয়া প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আমরা এখানে ব্র্যাকেটে লিখবো যে এটা মেজর মানে এটা বেশি পরিমাণে তৈরি হবে। এটা তৈরি হবে কিন্তু খুব কম পরিমাণে তৈরি হবে। কেন? কারণ এ যেখান থেকে তৈরি হচ্ছে সেই ইন্টারমিডিয়েটটা সবসময় মোর স্টেবল ইন্টারমিডিয়েটের দিকে যাওয়ার চেষ্টা করছে। এবার এই যাওয়ার চেষ্টা করার সময় সেই টাইমের মধ্যেই যদি নিউক্লিওফাইল অ্যাটাক করে দেয়, তাহলে এই প্রোডাক্ট পাওয়া যাবে, যেটা বাস্তবে খুবই কম পরিমাণে তৈরি হবে। আর বেশি পরিমাণে তৈরি হবে কোনটা? মেজর প্রোডাক্ট, এইটা যেটা মোর স্টেবল কার্বোক্যাটায়ন থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট বোঝানো গেল আশা করা যায়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখো উল্টোটা, যদি ইফ কার্বোক্যাটায়ন্স ফর্মড ডাজ নট গেট রিঅ্যারেঞ্জড, যদি কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ না হয় তাহলে কি হবে? তাহলে যদি টার্সিয়ারি যদি অ্যালকিল গ্রুপ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা অ্যালকিল গ্রুপ, সেখান থেকে ধরো টার্সিয়ারি বিউটাইল ব্রোমাইড, এক্সাম্পল বলি তাহলে সুবিধা হবে, না বলে যদি আমি লিখি তাহলে সুবিধা হবে। এটা মুছলাম, ধরো এরকম কম্পাউন্ড আছে CH3C, CH3, এখানে ধরো ব্রোমিন। তো যেই লিভিং গ্রুপটা বেরিয়ে চলে গেল, তাহলে কি তৈরি হবে? CH3C, CH3 প্লাস। এখন এ তো সব থেকে বেশি স্টেবল অবস্থাতেই আছে, এর আর কোনো রিঅ্যারেঞ্জমেন্ট দরকার নেই। তাহলে এখানে এটা হচ্ছে সেকেন্ড কেস, যেখানে কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ হচ্ছে না। তো রিঅ্যারেঞ্জ যেখানে হচ্ছে না, সেখানে এইরকম যদি কেস হয় যে নর্মাল অ্যালকিল কার্বোক্যাটায়ন, তাহলে সেখানে কিছু বলার নেই। কিন্তু এখান থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করে নর্মাল যে প্রোডাক্ট তৈরি হওয়ার সেটাই হবে, দ্যাট ইজ CH3 আর তার সঙ্গে নিউক্লিওফাইলের বন্ড। কিন্তু যদি সাবস্ট্রেটটা একটু অন্যরকম হয়, অন্যরকম মানে কীরকম? সাপোজ CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, না এরকম করে CH3, এই যে এরকম যদি হয়, এবার কি হচ্ছে দেখো, এখান থেকে তো লিভিং গ্রুপটা প্রথমে বেরোনোর পরে CH3CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 প্লাস। এইবার এই যে কার্বোক্যাটায়ন তৈরি হলো, এর কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। মানে রিঅ্যারেঞ্জমেন্ট যখন হয় কার্বোক্যাটায়ন, তখন একটা কার্বোক্যাটায়ন থেকে অন্য আরেকটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। সেই দুটো কার্বোক্যাটায়ন পরস্পরের সঙ্গে কিন্তু তারা আলাদা, তারা সেম মানে আইডেন্টিক্যাল স্পিসিস নয়। এই কেসে কি হচ্ছে, কার্বোক্যাটায়নের কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কার্বোক্যাটায়নটা রেজোনেন্সের মাধ্যমে একটু স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি। তো তখন আমরা লিখবো যে CH3CH, ডাবল বন্ডটা এবার সিঙ্গেল বন্ড হয়ে গেল, CH, এখানে ডাবল বন্ড CH2 হবে এবং এখানটা প্লাস চার্জ হবে। এটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট না, সিম্পলি একটা RS থেকে আর একটা RS তৈরি হলো। এইবার কথা, যদি এইরকম কেস হয় তাহলে ওই ক্ষেত্রেও তো রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। এবার কি বলছে, দেন মোস্ট স্টেবল প্রোডাক্ট উইল বি দ্য মেজর প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে যখন রিঅ্যারেঞ্জমেন্ট হবে না, তখন মেজর প্রোডাক্ট কী করে ডিসাইড করব? যে প্রোডাক্টটা বেশি স্টেবল সেটা বেশি করে তৈরি হবে। আর উপরের কেসটা কী ছিল, যে প্রোডাক্টটা মানে মেজর প্রোডাক্ট সেটাই হবে যেটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন থেকে আসছে। এখন বেশি স্টেবল কার্বোক্যাটায়ন থেকে আসা প্রোডাক্ট, সে প্রোডাক্টের স্টেবিলিটি কিন্তু কম হতে পারে, তা সত্ত্বেও সেটাই বেশি করে তৈরি হবে, কারণ যেহেতু সেটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন থেকে আসছে। কখন এটা কেসটা? যখন কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জ হচ্ছে। কিন্তু যখন রিঅ্যারেঞ্জ হচ্ছে না, তখন বেশি স্টেবল প্রোডাক্ট ইজ দ্য মেজর প্রোডাক্ট। এবার এই দুটো থেকে তৈরি হওয়া প্রোডাক্ট কী কী হতে পারে দেখো, আমি আগে মুছে নিই এটা। দেখো লাল কালি দিয়ে দেখাচ্ছি। এখানে যদি প্রোডাক্ট সাপোজ নিউক্লিওফাইল হচ্ছে জল, যদি অ্যাটাক করে তাহলে কি তৈরি হবে? CH3CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড
CH2OH প্রোডাক্ট হয়ে গেল। আর আমি এইখানে যদি জলের অ্যাটাক হয় তাহলে প্রোডাক্ট কী হবে, CH3CH, এখানে OH, CH2 ডাবল বন্ড CH ডাবল বন্ড CH2, এই যদি প্রোডাক্ট হয়, এবার বলো মেজর প্রোডাক্ট কোনটা। এটা ফাইনালি এটা অ্যালকিন হয়েছে একটা। এবার এই এই যে অ্যালকিন সিস্টেম, তার সঙ্গে একটা মাত্র কার্বন আছে যেখানে আলফা হাইড্রোজেন আছে, একটা আলফা হাইড্রোজেন, হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন। আমরা অ্যালকিনের স্টেবিলিটি কীভাবে দেখি, হাইপার কনজুগেশনের মাধ্যমে দেখি। এবার এইখানে দেখো, এই যে অ্যালকিন সিস্টেম, এখানে দুটো হাইড্রোজেন, এখানে তিনটে, পাঁচখানা হাইড্রোজেন, তাহলে হাইপার কনজুগেশন এখানে অনেক বেশি স্টেবল প্রোডাক্ট এটা। এবার এটা আমি লিখবো, যেহেতু এটা হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট, তাই এইটাই হচ্ছে মেজর প্রোডাক্ট, এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। এবং এই প্রোডাক্টটা হচ্ছে মাইনর, এটা মাইনর। আচ্ছা, এক্ষেত্রে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখবো, সেটা হচ্ছে দেখো, যে মেজর প্রোডাক্ট তৈরি হলো এবং যে মাইনর প্রোডাক্ট তৈরি হলো, এগুলো আসলে একটা পেয়ার তৈরি হবে। কেন? কারণ দেখো, এই যে অ্যালকিন সিস্টেমটা, এই কার্বনটার সঙ্গে একটা H, একটা মিথাইল, আলাদা গ্রুপস, আবার এই কার্বনটার সঙ্গে একটা H আর একটা এই বড় গ্রুপটা, আলাদা গ্রুপস। সুতরাং এই যে পার্টিকুলার প্রোডাক্টটা তৈরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি দুটো জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি করবে, এরা সিস প্লাস ট্রান্স, ঠিক আছে, বা EZ যাই বলো না কেন। তাহলে আমরা এখান থেকে আরেকটু ইনফরমেশন নিয়ে রাখবো, যে অ্যাকচুয়ালি এখান থেকে একদিকে H, একদিকে CH2H, এটা ট্রান্স, কেন? দুটো সেম টাইপের গ্রুপ, অপোজিট, ঠিক আছে, প্লাস এর সিস আইসোমারটা হবে, মানে দুখানা প্রোডাক্ট পাবো। আবার এই মাইনর প্রোডাক্টের ক্ষেত্রেও দেখো, এই পার্টিকুলার কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, মিথাইল, OH, হাইড্রোজেন, আর এদিকে এই গ্রুপটা। তাহলে এখানে আমরা দুখানা প্রোডাক্ট পাবো, মানে R+S দুখানা প্রোডাক্ট পাবো। তাহলে আজকের মতন আলোচনা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা অ্যালকোহল এবং ইথারের SN1 রিয়াকশন সংক্রান্ত আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।